ছেলেটা মেয়েটার খুব নিকটে অবস্থান করছে। তাদের দুজনের দূরত্ব একেবারেই নেই। হুট করেই তাদের ভালোবাসা একে অপরের অদরে মিশে গেল। পুরো দৃশ্যটা চোখের সামনে ঘটে গেল। ফারিহা বিষয়টা দেখতে চায়নি, তবু চোখে পড়ে গিয়েছে। অন্যের গোপনীয়তা নষ্ট হওয়ায় নিজের কাছে খারাপ লাগলো। নীরবে নতমুখে বেরিয়ে পড়ল সে। খাবার খেতে খেতে এক চামচ স্যুপ পড়ে গিয়েছিল শাড়িতে। সেটা পরিষ্কার করতে ওয়াশরুমে এসেছিল। মাঝেই অনাকাঙ্ক্ষিত দৃশ্যটি নজরে এলো। রিহান বেশ অনেকক্ষণ ধরে বাহিরে দাঁড়িয়ে। ফারিহাকে দেখতে পেয়ে সে বলল, মম তোমাকে কিছু বলেছে? কোন ব্যাপারে? বিয়ের ডেট নিয়ে? না। ও, যদি বলে তো সোজা বলবে এখন না। আচ্ছা। সময়টা অতি দ্রুত পেরিয়ে গেল। রুনার বান্ধবীরা চলে যাবে। রিহান আর ফারিহাকে দেখে বলল, হাউ কিউট দে লুক টুগেদার। রুনা হাসলেন। ছেলের পছন্দ নিয়ে সে নিজেও বেশ খুশি। এদিকে আসো রিহান, তোমার আন্টিরা চলে যাচ্ছে। রিহান এগিয়ে আসলো। আন্টিরা তাকে নানান ধরনের কথা বলছে। এরই মাঝে একজন বলল, বিয়ে করছো কবে? বিয়ের কথা শুনে রিহান নিজেই ভড়কে গেল। রুনা কিছু বলতেই চাচ্ছিলেন, অমন সময় ফারিহা বলল, কিছু সময় নিতে চাচ্ছি আমরা। রিহান তার জায়গায় প্রতিষ্ঠিত হলেও আমার কিছু গ্যাপ রয়েছে। আমি ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছি। রিহান দম পেলল। ওর কথায় সায় দিতে বলল, ইয়েস মম। ড্যাড যদিও আগেই বিয়ের আয়োজন শেষ করতে চাচ্ছিল, কিন্তু আমাদের মনে হয়েছে আরেকটু সময় নিয়ে প্ল্যান করাটা বেটার, যেহেতু ওর ভার্সিটির প্রিপারেশন নেওয়া বাকি আছে। এর পরের কথাগুলো রিহানই বলল। ফারিহা শুধু লাইন ধরিয়ে দিয়েছে। রুনা এই বিষয়ে তখন কিছু না বললেও গাড়িতে এসে বললেন, তোমরা এই ডিসিশন কখন নিলে? আগেই তো বলেছিলাম মম। তোমার ড্যাড কিন্তু মানবে না রিহান। প্লিজ ম্যানেজ করো। এভাবে ম্যানেজ হয় না বেটা। প্লিজ মম, তুমি পারবে। রুনার মুখটা গুমোট হয়ে রইল। ফারিহা আগে থেকে চুপ করে আছে। হুট করে গাড়ি থামিয়ে দিল রিহান। পিছন ফিরে বলল, মম, আমরা হুট করেই বিয়ে করতে চাই না, আমরা সময় চাই একটু। এর মানে কি রিহান? ভবিষ্যতে ডিসিশন বদলাতে পারে। তোমরা সম্পর্ক নিয়ে কি এখনও নিশ্চিত না? নো মম, তেমন কিছু নয়। রিহান যেন মিঙে গেল। একটা উত্তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, ওকে ফাইন, তোমরা চাইলে আজই বিয়ে করে নিব। গাড়ি ঘোরাচ্ছি আমি। হ্যাপি এবার? ছেলের আচরণে তৃপ্তি পেলেন না রুনা। একটা চিন্তায় ডুবে গেলেন। ফারিহা মা ছেলের কথা শুনছিল। সে কি বলবে বুঝতে পারছে না। এদিকে দুঃখে কান্না পাচ্ছে রিহানের। কিয়া কেন বুঝলো না তাকে? ধীরে ধীরে ঘরে প্রবেশ করলো ফারিহা। সে ভেবেছিল মা হয়তো ঘুমিয়ে আছে, কিন্তু না, তিনি জেগেই আছেন। মেয়েকে আসতে দেখে কাছে ডেকে উঠলেন, ফারিহা এসেছিস মা? হ্যাঁ মা। তুমি ঘুমাওনি কেন? তুই ঘরে নেই, আমার কি আর ঘুম আসে রে মা? মায়ের কথায় কেমন একটা মন খারাপ হয়ে যায় ফারিহার। এরই মধ্যে ভদ্রমহিলা বলে উঠলেন, তো জামাটা পরিবর্তন লাগছে। হঠাৎ কথাটা তোলায় চমকে উঠল ফারিহা। রিহান তাকে ড্রপ করে দিলেও জামা বদলের সময় হয়নি, এতটা মাথায়ও আসেনি। তবে বিষয়টা সে সামলে নিল। মায়ের পাশে বসে বলল, স্যারের অফিসে পার্টি ছিল মা, তাই এই পোশাকটি পরতে হয়েছে। ও আচ্ছা, খাওনি নিশ্চয়ই? ভালো লাগছিল না আমার। আচ্ছা, আমি রান্না বসাই। সকালে ভাত ফুটিয়েছিলেন ফাহিমা। ফারিহা তৎক্ষণাৎই ছুলে ধরালো। আগে তাদের বাসায় ফ্রিজ ছিল না, এখন ছোট ফ্রিজও হয়েছে। সেখান থেকে চিংড়ি মাছ বের করে নিল। সেটা রান্না করতে করতে হঠাৎই নিজের জীবনের দিকে ফিরে তাকালো। রিহানের সাথে চুক্তিটা যদিও বড্ড অদ্ভুত, তবুও এখন তার কাছে টাকা আছে, যে টাকা দিয়ে মায়ের চিকিৎসা হচ্ছে, ভালো খাবার জুটছে। সব মিলিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল মেয়েটি। লোকে বলে টাকায় নাকি সুখ নেই। যদিও কথাটি সত্য, তবু বলতে হয় টাকা ছাড়াও সুখের নয় জীবন। জীবনযাত্রার জন্য সব কিছুই বড় প্রয়োজন, সেখানে টাকা যেন একটু বেশি ভূমিকা রাখছে। মাকে নিজ হাতে খাবার খাওয়াচ্ছে ফারিহা। খাবার খাওয়ার একটা পর্যায়ে ফাহিমা বললেন, তোর জন্য বড্ড মায়া হয় রে মা। ফারিহা কিছু বলল না, এমনটা প্রায়শই বলেন তিনি। মেয়ে চুপ থাকতে ফাহিমাই বললেন, এই রুগ্ন মায়ের জন্য কতটা করে যাচ্ছিস, বিনিময়ে কিছুই পেলি না, সুখের জীবন দিতে পারলাম না তোকে। এসব বলতে নেই মা, কখনো আফসোস কিংবা রাগ রাখিস না মা। 10 মাস পেটে ধরেছি, এটা মনে করে মাফ করে দিস। কেন যেন ফারিহার কিছু বলতে ইচ্ছে করছে না। নিজের জীবন নিয়ে আক্ষেপ তার সত্যিই রয়েছে, তবে সেটা কতটা যৌক্তিক এটাও ভাবার বিষয়। যখন তার বয়সী অন্য কোনো মেয়ে নজরে আসে, যাদের জীবন সুন্দর, তখন মনে হয় কেন এত অগোছালো হলো তার জীবনটা। রিহানের জন্য আলাদা একটি রুম রয়েছে, যে রুমটি রিডিং রুম নামে পরিচিত। ছাত্রজীবনে 10-12 ঘন্টা সেই রুমে বসে পড়াশোনা করছে সে। পড়ার প্রতি ভীষণ ঝোঁক ছিল। একমাত্র ছেলে, শুধু পড়ালেখায় সমস্ত ধ্যান দিয়ে বাহিরের জগতের প্রতি অনীহা তৈরি হচ্ছে। বুঝতে পেরে ইরফান জোয়ারদার ঠিক করলেন ছেলেকে বক্সিংয়ে পাঠাবেন।
রিহান শুরুতে নাকচ করলেও ভদ্রলোক জোর করলেন। বক্সিং শিখতে লাগলো রিহান। এতটাই ভালোবাসা হলো যে পরের বছর বক্সিং খেলায় নাম দিল সে। বেশ কিছু জায়গায় জয় পাওয়াও হলো। খেলতে খেলতে ও জাতীয় পর্যায়ে নাম উঠল। অমন সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়াতে হাতে চোট মিলল। তারপর থেকে ছাড়তে হলো বক্সিং। শুরু থেকে সবাই বলেছিল ন্যাশনাল চ্যাম্পিয়ন হবে রিহান, তবে নিজের স্বপ্নটা জেতা হলো না। অধরা রয়ে গেল বক্সিং শিরোপা। এরপর অনেকটা সময় গেল, পড়াশোনায় মনোযোগ এলো। ধীরে ধীরে গড়ে উঠল স্বপ্নের বিজনেস। তবে অধরা স্বপ্নটা কখনো কখনো যন্ত্রণা দেয়, যেমনটা এখন হচ্ছে। আকাশে নির্ময়ামন চাঁদের দিকে তাকিয়ে কিয়াকে কল করলো সে। কিয়া রিসিভ করে বলল, বিয়ে বাদে যে কোনো কিছু বলতে পারো। রিহান কিছু বলল না। কিয়া কি যেন বুঝে ডাকলো, রিহান, তোমার মনে হয় না তুমি পরিবর্তন হয়ে গেছো কিয়া? পরিবর্তন? তোমার এমন কেন মনে হচ্ছে? জানি না, তবে আমার মনে হচ্ছে কোথাও একটা যন্ত্রণা হচ্ছে। রিহান বেবি, একটা কথা মনে রেখো, ধৈর্য মানুষকে অনেক দূর নিয়ে যায়। এই ধৈর্য তোমাকে হারিয়ে দিবে না তো কিয়া? ওপাশে থাকা কিয়া কোনো কথাই বলল না। রিহান অধৈর্য হয়েই ডাকলো, কিয়া, আমি পারছি না, তোমাকে ভীষণভাবে আমার পাশে দরকার। কানাডা চলে আসো। আমি সব সময়ের জন্য তোমাকে চাই কিয়া। সেটার জন্য একটা বছর অপেক্ষা করতে হবে রিহান। আমাকে প্লিজ ফোর্স করো না। ফোর্স করছি আমি তেমন নয় কি? ওকে, আই এম সরি, বাট স্টিল আই মিস ইউ। আই অলসো মিস ইউ জান। একটু অপেক্ষা করো প্লিজ। ওপাশ থেকে কিও যেন হতাশার শ্বাস পেল। রিহানও চুপ। তাদের দুজনের অন্তরেই যেন ব্যথা, একে অপরকে হারিয়ে ফেলার শোক। তাদের দুজনের দূরত্ব কবে শেষ হবে কেউ কি জানে? বড় দোকানটায় এসে কেমন একটা অস্বস্তি অনুভব হলো ফারিহার। রিহান তাকে শপিংয়ে নিয়ে এসেছে। মূলত তার মা বলেছেন ফারিহাকে শপিংয়ে নিয়ে যেতে। ওদের সম্পর্ক যেন আরও মজবুত হয়, সেই জন্যই দুজনকে একসাথে অধিক সময় কাটাতে বলা হয়েছে। রিহান তাকে শপিংয়ে নিয়েতেও এসেছে, তবে নিজে ফোনের মধ্যে মুখ গুজে রয়েছে। এদিকে ফারিহা না পারছে বলতে, না পারছে সইতে। সে বড় মন খারাপ করে ফেলল। সে সুন্দরী, তাই অনেক ছেলেদের প্রপোজাল আসে, সেসব আমলেই নেয় না কখনো। অথচ রিহান নামের ধনী সুদর্শন পুরুষটি তাকে বিন্দুমাত্র পাত্তা দেয় না। বিষয়টা কল্পনা করে কেমন যেন খারাপ লাগা কাজ করছে। সে কি খুব বেশি ভেবে ফেলেছে? তার দৌলত না থাকলেও বাহ্যিক সৌন্দর্য রয়েছে, এসবই তো পুরুষ মানুষকে আকর্ষণ করে। অথচ রিহানের বেলায় যেন উল্টো। নিজের সৌন্দর্য নিয়ে ভাবনাতে পড়ে গেল ফারিহা। কতটা উচিত এ চিন্তা সে জানে না, শুধু জানি একটা সরু যন্ত্রণা গলার কাছে এসে আটকে গেছে তার। ফারিহা, কাদের কাছে এসে স্পর্শটা লাগলো। ফারিহা বিব্রত বোধ করে বলল, জি। এতবার ডাকার পরেও কথা বলছিলে না কেন? আমি আসলে শুনতে পাইনি। সিরিয়াসলি? আমি চিৎকার করে ডেকেছি তোমাকে, তারপরও শুনুনি? এ প্রশ্নের জবাব নেই ওর কাছে। মাথাটা ঈষৎ নত করেই রইল। আশেপাশের কিছু মানুষ তাকিয়ে আছে, সেটা লক্ষ্য করে রিহান বলল, মাথা তুলে তাকাও। মনে রাখবে, এখন থেকে তুমি রিহান জোয়ারদার মাহাদির গার্লফ্রেন্ড। বাক্যটা শেষ হলেও ফারিহা যেন থমকে রইল। গার্লফ্রেন্ড শব্দটা সহসা মেনে নিতে পারল না। রিহানি পুনরায় বলল, মিস ফারিহা আফরোজ, খুব তাড়াতাড়ি হয়তো আপনাকে আমার সাথে বিয়ের পিঁড়িতে বসতে হবে। রিয়ানের কণ্ঠে কিছু একটা ছিল। ফারিহা যেন সেটা খুব করে বুঝতে পারল। কেমন একটা ব্যথা মেশানো বাক্য। রিহানের জীবনের সব থেকে খারাপ সময় বোধ হয় এখনই, যখন তার প্রিয় মানুষটি দেশে এসেও তার সাথে দেখা করেনি। কিছু সময় পূর্বে এসব জানতে পেরেছে সে। কিয়া দেশে এসেছে এবং ফিরেও গিয়েছে। মাত্র একদিনের জন্য ছিল, অথচ এসব রিহান জানত না। অন্যমনস্ক হয়ে গাড়ি চালাতে চালাতে রিহান বলল, ভালোবাসার রং বদলায়। ফারিহা কথাটা শুনতে পেল, তবে কিছু বলল না। রিহান পুনরায় বলল, এখন যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তবে কেমন হয় বলো তো? এইসব কথায় বিচলিত হলো না মেয়েটি, তবে নড়ে চড়ে বসল। রিহান বের বলল, মরবে আমার সাথে? স্থির নয়নে তাকিয়ে থেকে ফারিহা বলল, না। রিহান হাসল, মিটমিটে হাসি। ফারিহা কথা বলল না। রিহানে বলল, হলো না, একদমই হলো না। পারফেক্ট গার্লফ্রেন্ড হতে হবে তোমায়। মরলে একসাথে মরবো, আর বাঁচলেও একসাথে। ওর কথায় ফারিহার সমস্ত শরীর মন কেমন আবেশিত হয়ে গেল। তারপর হুট করে একটা বোটকা গন্ধ পেল। অনেক সময় ধরে তরল জাতীয় কিছু একটা পান করছিল রিহান। সেটা মনে পড়তে আতঙ্ক নিয়ে প্রশ্ন ছুড়ল ফারিহা, স্যার আপনি ড্রিঙ্কস করছেন? করেছি, তোমার কি সমস্যা? মিস ফারিহা আফরোজ, আপনি ভুলে যাবেন না, হিউজ অ্যামাউন্টের বিনিময়ে ঘোরাফেরা করেছেন আমার সাথে। আমার কথাতে উঠতে বসতে হবে আপনাকে। আমাকে কিছু বলার অধিকার তোমার নেই। ফারিহা বুঝলো তাল হারিয়েছে রিহান, তাই উল্টাপাল্টা বলেই যাচ্ছে। সে আবার বিচলিত হলো। গাড়ি থামান। নো প্লিজ স্যার, নো। রিহান স্যার।
এক হাতের সাহায্যে মেয়েটির মুখ চেপে ধরল রিহান। তারপর কিছুটা কাছে এগিয়ে এসে বলল, ডোন্ট ট্রাই টু মাই গার্লফ্রেন্ড, এভরিওয়ান আজ সিটার। ফারিহা ভীত হয়ে রইল। রিহান গাড়ি থামিয়েছে। খানিক বাদে কেমন শান্তি সুরে বলল, গেট আউট। নো স্যার, আপনি আগে বাসায় চলেন। এই অবস্থায় কি করবেন? তোমার কথা মতো সমস্তটা হবে? ফারিহা কেমন করে যেন সাহস পেল। তারপর বলল, হ্যাঁ হবে। আপনি যদি আমার কথা না শোনেন তবে এসব কথা আপনার মা বাবার কাছে চলে যাবে। আশা করি তেমনটা চান না। তুমি আমায় ভয় দেখাচ্ছ? তেমনই। ওকে ওকে, লেটস প্লে এ গেম। একদম মুখের কাছে চলে এলো রিহান। ফারিহার কপালের কাছে থাকা মসৃণ এলোমেলো চুলগুলো আঙুলে পেঁচাতে পেঁচাতে বলল, লেটস টেক এ লং কিস। রিহান দেখলো ফারিহার চোখে ভয় নেই। মেয়েটা যেন সরল মনে তাকিয়ে আছে। এর সাথে এই গেম খেলে মজা নেই। সে কিছুতেই মেয়েটিকে ভয় দেখাতে পারছে না। কি যেন মনে করে মাথা নিচু করে রইল। ফারিহা বলল, রিহান স্যার, বাসায় চলুন। কথা বলো না, উঠুন প্লিজ। ফারিহা প্লিজ, আমি অতটাও মাতাল নই। একটা শ্বাস নিল রিহান। তারপর ধীরে সস্তে গাড়ি চালাতে লাগলো। নিজের উপর আসলেই কি নিয়ন্ত্রণ আছে ওর? নিজেকে কেমন পাগল পাগল অনুভব হচ্ছে। কি করছে কি বলছে কিছুই বুঝতে পারছে না। যেন কাঁচা ঘুম ভাঙিয়েছে কেউ। আর ভিতর থেকে উল্টাপাল্টা সংকেত এসে যাচ্ছে। বাসায় এসেও চিন্তাহীন হতে পারল না ফারিহা। রিহান ঠিকঠাক পোষালো কি না এ নিয়েই ভাবছে তখন থেকে। এরই মধ্যে আদিব এসে উপস্থিত হলো। ফাহিমাকে দেখতে নিয়ে শুধালো, কোথায় ছিলে? অফিসে। সরল মনে জবাব দিলেও আদিব যেন হাসল। ফারিহা অবশ্য সেটা দেখল না। এদিকটাই একটু আসবে। আদিবের সাথে উঠে এলো ফারিহা। মেয়েটি শুকনো চোখ মুখ দেখে আদিব বলল, শপিং মলেও কি আজকাল জব করছো নাকি? প্রথমে না বুঝলেও কিছুটা আন্দাজ করে জবাব দিল ফারিহা। তাই অত্যন্ত বুদ্ধি নিয়ে জবাব দিল, আসলে আদিব ভাইয়া, রিহান স্যার তার ফ্যামিলির জন্য সারপ্রাইজ গিফটের ব্যবস্থা করেছেন। বেশ কিছু মেয়েদের জামা কাপড় কেনার জন্য আমাকে সাথে নিয়ে গিয়েছিলেন। কিন্তু আপনি কখন দেখলেন? শেষ প্রশ্নের জবাব এলো না। পাশের ব্যাগগুলোর দিকে নজর দিয়ে আছে আদিব। সেটা দেখে মেয়েটি বলল, এসব উনিই দিয়েছেন, থ্যাংক ইউ হিসেবে। ও আচ্ছা, ঠিক আছে। খালাকে কবে পাঠাচ্ছ? এখনও বলতে পারছি না। রিহান স্যার বলেছেন দ্রুতই হবে। ফ্রেশ হওনি না? না। চলো বাহির থেকে ঘুরে আসি। এখন তো প্রায় সন্ধ্যা। এখনই তো চায়ের মজাটা পাওয়া যাবে। চলো চলো। আদিবের সাথে বেরিয়ে এলো ফারিহা। তবে বেশি দূর আর আসতে পারল না। তার আগেই তার ফোনে একটা কল এলো। সে দেখলো নাম্বারটা রিহানের মা রুনা জোয়ারদারের। গভীর ঘুমে ডুবেছে রিহান। পরপর 6 বার বমি করেছে। শারীরিক অবস্থা আসলেই ভালো নেই। ডাক্তার এসে দেখে গেছেন, বলেছেন রেস্ট করতে। ফারিহা বাহিরে দাঁড়িয়ে। আকাশে আঁধার জমেছে। ঘড়িতে রাত প্রায় 10টা বাজে। এদিকে মা কল করে চলেছেন, অথচ সে রিসিভ করতে পারছে না। তার ভিতর থেকে খারাপ লাগা কাজ করছে। রুনা কল করে রিহানের শারীরিক স্বাস্থ্যের কথা বলতেই ছুটে আসতে হলো তাকে। অনেকটা দায়বদ্ধতা থেকেই এসেছে। তবে রুনা খুশি, ভীষণ খুশি তিনি। মেয়েটি যে তার ছেলের জন্য অনেকখানি ভালোবাসা জমিয়ে রেখেছে এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত সে। ফারিহা একটু দূরে দাঁড়িয়ে আছে। হাত পা অবশ হওয়ার মতো অবস্থা। এখানে এসে বসো মা। নীরবে কাছে আসলো মেয়েটি। তবে কথা বলল না, এমনকি বসলও না। ওর মুখের দিকে অপলক দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে রইলেন রুনা। বড় লক্ষ্মী মা তুমি। এভাবে ছুটে এসেছো দেখে আসলেই ভালো লাগছে। এবারও কথা বলল না ফারিহা, শুধু নত হয়ে রইল। রুনা রুম থেকে যাওয়ার পূর্বে মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিলেন। পুরো ঘরে এখন রিহান আসে। যদিও মানুষটি ঘুমে, তবুও কেমন যেন লাগছে মেয়েটির। একটা ধিম ধিম আওয়াজ হচ্ছে ভিতর থেকে। হৃদয়ের গতিও বেশি। সে শান্ত হওয়ার চেষ্টা করলো, তবে পারল না। খানিক বাদে রুনা এলেন, খাবারের বাটি হাতে। সেটা রেখে বললেন, অনেক রাত হয়ে গেছে, আজ আর যাওয়ার দরকার নেই। ফারিহা চমকে উঠল। রাতে না ফিরলে সমস্যা হবে। মাকে কিভাবে কি বলবে সে? সে একটু সময় নিয়ে বলল, আসলে আন্টি, আজ আমাকে যেতেই হবে। এভাবে কি করে যাবে? রাত 10টা বাজে। তোমার হোস্টেল তো বেশ অনেকটা দূরে। বাসায় গাড়ি আছে, তবে ড্রাইভার নেই, ছুটি নিয়েছে। আমি চলে যেতে পারবো। এমন করে বলে না। কল দাও, আমি হোস্টেলে কথা বলে দিচ্ছি। তোমার সমস্যা হবে না। ফারিহা যেন বিপাকেই পড়ল। সে মৃদু হেসে কল করার অভিনয় করল। তারপর বলল, আন্টি, এক গ্লাস পানি হবে? রুনা খাবারের সাথে পানি আনতে ভুলে গিয়েছেন। তিনি চলে যেতে মায়ের নাম্বারে কল করলো ফারিহা। তারপর কথা বলে নিল। জানালো জরুরি কাজে একটু আটকে গেছে, আজ আর আসতে পারবে না। ফারিহা যেন ক্লান্তির নিঃশ্বাস ফেললেন। যুবতী মেয়ে রাতে বাহিরে থাকা মানে মেয়েদের চোখে মুখে কিংবা মন মস্তিষ্কে একরাশ চিন্তা মায়ের। মাকে কোনো মতে বুঝিয়ে সে বলল, রুনা তখন পানি নিয়ে এসেছে,
ফারিহা ধীরস্থির করে বলল, সকাল সকালে চলে আসব, এখন রাখছি। পানির গ্লাস রেখে রুনা বললেন, কথা হলো? জি। আচ্ছা তুমি একটু ওর পাশে বসো, আমি পাশের রুমেই তোমার থাকার ব্যবস্থা করছি। মৌনতায় সম্মতি জানালো ফারিহা। রুনা ওকে রেখে চলে গেলেন। ফারিহা একবার চারপাশে চোখ বুলিয়ে নিচ্ছে। রাজপ্রাসাদের মতো বিশাল বাড়িটা, এত বড় বাসায় মানুষ বলতে 3 জন, তাও সব সময় থাকা হয় না। যেমন আজ বাসায় নেই বাড়ির কর্তা ইরফান জোয়ারদার। ফারিহা দেখলো দেওয়াল জুড়ে রিহানের বিশাল ছবি টাঙানো। ছবিটা আরও বেশ কিছু বছর পূর্বের। তখনকার রিহানের মাঝে রাগী ভাবটা দেখা যাচ্ছে না। বিশাল ছবির দিকে এগোই ফারিহা, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অমন সময় ঘরে আসেন রুনা। ফারিহাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে মৃদু হাসলেন। তারপর বললেন, এই ছবিটা রিহান বিদেশ যাওয়ার পূর্বে তোলা। সুন্দর লাগছে না খুব? ছেলেটা বিদেশ যাওয়ার পরই যেন কেমন হয়ে গেছে। আগে কিন্তু পরিবারের সাথে সময় কাটাতে খুব পছন্দ করত। প্রতি মাসে ফ্যামিলি ট্যুর হতো আমাদের। ইদানিং ছেলেটা কেমন যেন হয়ে গেছে। এতগুলো কথা বলে ছেলের পাশে তিনি বসলেন। মা শব্দটি বিশাল হয়। রুগ্ন ছেলের পাশে বসে থেকে তিনি বললেন, রুম ঠিক হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি ওর পাশে আছি। ফালিহা চলেই যাচ্ছিল, কি মনে করে যেন ফিরে এলো। তারপর বলল, আন্টি আপনি চাইলে আমি ওনার পাশে থাকতে পারি। শুনেছি আপনার শরীর ভালো থাকে না, রাত জাগা নিষেধ। রুনা হাসলেন। কিছু সময় ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তবে সমস্ত রাত জেগে থেকো না যেন, একটু জিরিয়ে নিও, আর দরকার হলো অবশ্যই আমায় ডেকে নিও। রুনা চলে গেলেন। ফারিহা রিহানের থেকে বেশ দূরত্ব নিয়েই বসে রইল। রাত তখন 1:30। পিপাসায় কোকিয়ে উঠল রিহান। চট করে পানি খাওয়ালো ফারিহা। ছেলেটার জ্ঞান পুরোপুরি আসেনি, সে শুয়ে রইল। পানির গ্লাসটা নেওয়ার সময় রিহানের শরীরে স্পর্শ লাগে। বুঝতে পারল জ্বর এসেছে। ডাক্তার বলে দিয়েছেন জ্বর আসতে পারে। তখন যেন মাথায় জলপট্টি দেওয়া হয়। এত রাতে রোনাকে ডাকা ঠিক হবে না, তাই নিজেই বুদ্ধি খাটালো সে। নরম কাপড় বের করে নিয়ে তাতে রিহানের মাথায় জলপট্টি দিতে লাগলো। যা চলল শেষ রাত অবধি। আজানের কিছু পূর্বেই ঘুমিয়ে পড়েছিল ফারিহা। ভোরের দিকে উঠে এলেন রুনা। এসে দেখলেন রিহানের মাথায় জলপট্টি দিয়ে ঘুমিয়ে আছে ফারিহা। মেয়েটাকে দেখে ওনার ভীষণ মায়া হলো। তিনি বুক ভরে শ্বাস নিলেন। ফারিহার ঘুম ছুটে যেতে প্রায় হুড়োহুড়ি করে উঠল সে। পাশের রুমে গিয়ে ঘুমিয়ে নাও কিছু সময়। না না ঠিক আছে আন্টি, এখন তাহলে আসি। এটা কেমন কথা, খাবার না খেয়ে যেতে পারবে না? আন্টি অন্য একদিন। না খেয়ে বের হতে নেই মা, হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার রেডি করছি। আমি আপনাকে সাহায্য করি? সহযোগী আছে, তুমি রেস্ট করো। সারা রাত কষ্ট করলে একবার ডাকলেও না। ফারিহা কিছু বলল না। রিহানের জ্বর নেমে গিয়েছে। একটা সময় পর রুনা বললেন, তোমার আঙ্কেলের সাথে আমি কথা বলেছি, তোমরা 1 বছর পরই বিয়েটা করবে। এইটুকু বলে ফারিহার নিকটবর্তী হলেন তিনি। হালকা ছোঁয়াতে মুখটা উঠিয়ে বললেন, আমি জানি আমার ছেলেকে তুমি কখনোই ছাড়বে না, সর্বদাই ওর পাশে থাকবে। তাই তোমরা যখনই চাইবে তখনই বিয়েটা হবে, কোনো জোর নেই। ভদ্রমহিলা চলে যেতে তাকালো রিহান। শেষ কথাটা ঈষৎ শুনতে পেয়েছে সে। তার মাথাটা কেমন ভার ভার হয়ে আছে। রাতের ঘটনা তার কিছুই মনে নেই। ফারিহাকে দেখলে একটু বিস্মিত হলেও পরপর নিজেকে সামনে নিয়ে বলল, ও মম কী বলল? রিহানকে উঠতে দেখে সম্বিত ফিরে পেল ফারিহা। একটা ক্লান্তি নিয়ে বললেন 1 বছর পর বিয়ে নিয়ে কোনো সমস্যা নেই। রিহান যেন সমস্ত শক্তিই ফিরে পেয়েছে। লাফিয়ে উঠল এক প্রকার। একদম কাছে এসে বলল, সত্যি মম এটা বলে গেছে? রিহানের চোখে মুখে খুশির ঝলকানি। সে দৃষ্টিতে ফারিহা নিজের জন্য কোনো মায়া খুঁজে পেল না। অবশ্য পাওয়ার কথা ছিল কি? ছিল না। তবুও তার খারাপ লাগলো। রিহান খুশিতে যেন পাগলই হয়ে গেছে। সে চট করে কিয়াকে কল করে নিল। তারপর চলল তাদের বাহারি সব আলাপ। এদিকে দাঁড়িয়ে প্রায় সমস্তটাই শুনল ফারিহা। একটা অসুস্থ মানুষ এত দ্রুত সাঙ্গা হতে পারে, তা রিহানকে না দেখলে আসলে বুঝতই না ফারিহা। ছেলেটা যখন থেকে কিয়ার সাথে কথা বলেছে ঠিক তখন থেকেই তা যেন সুস্থ হয়ে উঠেছে। গাড়িতে বসে এসবই ভাবছিল সে। রিহান তাকে দিতে এসেছে। ছোট রাস্তাটার কাছে এসে গাড়ি থামালো। তারপর বলল, আর তো যাওয়া যাচ্ছে না। কণ্ঠ পেয়ে চকিত হলো মেয়েটি। তারপর নিজেকে সামনে নিয়ে বলল, এই অবধি ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, নিজের যত্ন নেবেন। রিহান জবাবে আর কিছু বলল না, বরং লুকিং গ্লাসের দিকে তাকিয়ে নিজের চুল গোছাতে লাগলো। ফারিহা একটা দীর্ঘশ্বাস পেলে নেমে আসছে। কয়েক সেকেন্ড পর নেমে এলো রিহানও। আশেপাশে তাকিয়ে বুঝলো বড় বড় বিল্ডিং নেই, হাতে গোনা কিছু দালান রয়েছে, যেগুলো 2 কি 3 তলা। রিহানের থেকে বিদায় নেওয়ার উদ্দেশ্যে ফারিহা বলল, আজ তাহলে আসি স্যার। আচ্ছা শুনো, এই এলাকায় কতদিন আসো? খুব বেশি সময় নয়। এর আগে কোথায় ছিলে? গ্রামে।
স্কুল সেখানেই শেষ করেছো? হ্যাঁ। হুট করে শহরে এলে যে? বাবা মারা যাওয়ার পর দাদা বাড়িতে ঠাঁই হয়নি, বের করে দিয়েছে। এদিকে মায়ের অসুখ ধরা পড়ল, সব কিছু মিলিয়ে এই তো চলছে জীবন। অসুখের কথাটা বলতেই রিহানের যেন কিছু মনে পড়ে যায়। সে বলেই বসেছিল, গুড নিউজ আছে, তোমার মায়ের ভিসা হয়ে গেছে। আমি ডাক্তার ঠিক করে টিকিটের ব্যবস্থা করছি। রিহান বললেও পারিহার যেন ধ্যান নেই। ওর মনোযোগ ফেতে হাতের আঙ্গুলের দ্বারা তুড়ি বাজালো রিহান। জি স্যার। বাসায় যাও, আমাকেও ফিরতে হবে। অন্য দিনগুলো থেকে রিহান যেন একটু বেশি খুশি আজ। পারিহা পথ এগোলো, তার শরীর ঈশ্বর দুলছে। রাতে ঘুম হয়নি, এদিকে মস্তিষ্কে রাজ্যের চিন্তা। মোড়ের কাছাকাছি আসতেই আদিব যোগ দিল সাথে। ওকে দেখে কিছুটা বিস্মিত হলো পারিহা, সেই সাথে কপালের রেখাগুলো জেগে উঠল। আদিব ভাইয়া, এই সময় এখানে আপনি? এমনিতেই এসেছিলাম, গত রাতে বাসে ছিলে না? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে থতমত খেলো পারিহা। তার শ্বাস বের হলো কয়েক গুণ। অমন সময় হাতে থাকা মুঠোফোনটা বেঁচে উঠল, সেখানে বাড়ছে রিহানের নাম। সেদিকে তাকালো আদিব। পারিহা যেন লুকোচুরি করছে। কল এসেছে। ধ্যান ফেরার মতো করেই চাইল পারিহা। ঠোঁটের কোণে ঈষৎ হাসি রাঙিয়ে বলল, জি। রিহান অপর পাশ থেকে বলল, ব্যাগ ফেলে গিয়েছ? ও, পরে নিয়ে নিব না হয়। দরকার নেই, আমি এসে গেছি, তুমি রাস্তায় একটু দাঁড়িয়ে যাও। রিহানকে নিষেধ করতে গিয়েও থেমে গেল পারিহা। একটা আড়ষ্টতা বোধ থেকে রিহানের বিপরীত কথা আর বলতে পারল না। আদিব পাশেই দাঁড়িয়ে আছে, বড় চুপচাপ। পারিহা বড় সড়কের দিকটাই তাকালো। বেশ কিছু দূরে হলেও রিহানকে চিনতে তার অসুবিধা হচ্ছে না। লম্বা চওড়া গঠনের সুঠাম পুরুষ, শরীরে আজ ব্লেজার জড়ানো নেই। বাসায় পরা টি শার্ট আর ট্রাউজার পরেই এসেছে। রিহান যতক্ষণে এলো ততক্ষণ এক দৃষ্টিতেই তাকিয়ে রইল পারিহা। রিহান এসেই যেন দম পেল। এই নাও। এত বুলো মন তোমার? কথাটা শেষ করার পূর্বেই পাশে দাঁড়ানো আদিবকে লক্ষ্য করল রিহান। ছেলেটার উপস্থিতি বোধহয় পছন্দ হলো না ওর। পারিহা ছোট করে বলল, থ্যাংক ইউ। সমাপ্তিতে এগোতে পারল না ফারিহা। রিহান ওকে পুনরায় ডেকে নিল। বাসায় পৌঁছে কল করবে। ঠিক আছে। ফারিহা যেন পালিয়ে বাঁচল। আশ্চর্য হলেও সত্যি, রিহান আর আদিব দুটো জ্যান্ত মানুষ একে অপরকে দেখার পরেও কথা বলল না। রিহান আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে, অন্যদিকে আদিব আর পারিহা পাশাপাশি হেঁটে চলেছে। দৃশ্যটি তো অসুন্দরের মতো কিছুই নেই, অথচ রিহানের দৃষ্টিতে বড় বিরক্তি প্রকাশ পাচ্ছে। বাসায় ফিরে মাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল পারিহা। বলে গেল রিহানের বলা শেষ কথাটুকু। সে খাবার রান্না করতে যাবে, সে সময় ঘরে উপস্থিত হলেন মর্জিনা। থালা ভরাট করা খাবার। নিশ্চয়ই আদিব গিয়ে বলেছে, এসবের প্রয়োজন ছিল না খালা। জিরিয়ে নে মা, তুই ঘেমে গিয়েছিস। ফ্যানটা ঠিকঠাক কাজ করছে না খালা, বদলাতে হবে। আদিবকে বলে দিব। খাবারের প্লেট রেখে হাত মুখ ধুতে গেল পারিহা। খাটে শুয়ে আছেন ফাহিমা। মর্জিন ওনার পাশে এসে বললেন, হীরার টুকরা মাইয়া পাইছো গো পাহিমা। তোমার চান যেই ঘরে যাইব সেই ঘর আলোয় আলোকিত হইয়া রইব। দোয়া করবে না পা? দোয়া তো করি বোন। আসল কথা কি জানো, পরিস্থিতি মানুষে বদলাই দেয়। ঠিকই বলেছেন, না হলে আমার এইটুকুন মেয়েটা এত দায়িত্ব নিতে পারে? সবই ঠিক আছে, তবে মাইয়ার বিয়ে তো দিবা। এই চিন্তা যেন পাহিমার মাথায় আসেনি এমন না, তবে তিনি কুল পাচ্ছেন না। মর্জিনা পান সাজিয়ে এনেছিলেন, সেটা এগিয়ে দিয়ে বললেন, তোমরা মেয়ে তো আমারও মেয়ে, চাইছিলাম আদিবের জন্য নিতে, তুমি কি বলো? প্রস্তাবে খুশি হলেন ফাহিমা, তবে মেয়ের মতামতেরও প্রয়োজন, তাই তিনি কথা দিতে পারলেন না। এরই মধ্যে হাত মুখ ধুয়ে এলো পারিহা। খালা চা বানাই? না, তুই বস। পারিহা বসল। তারপর তিনজনের কথাবার্তা হলো। একটা পর্যায়ে রিহানের কল আসে। ফোনের স্ক্রিন দেখে মেয়েটির হৃদয়ের গতি বেড়ে গেছে। সে যে একদমই ভুলেই বসেছিল। রিহান যে ড্রাইভ করেছে তা বেশ ভালোই বুঝে এলো পারিহার। সে নতসুরে বলল, বাসায় এসেছে রিহান স্যার। কল করনি কেন? ভুলে গিয়েছিলাম, মাফ করবেন। সমস্যা নেই, তবে একটা কথা, দায়িত্ব জিনিসটা না বড় গুরুত্বপূর্ণ। তোমার ভুলে যাওয়াটা অবহেলার অংশ। তেমন নয়, তাহলে কেমন? আমি আসলে তোমার থেকে 8 বছরের বড় আমি, মিস পারিহা আফরোজ। একটা কথা মনে রাখবে, সব কালচার দেখে এসেছি আমি। সরি, আসলে খারাপ লাগছে পারিহার। রিহান কিছুটা রেগেছে যেন। মাফ করবেন, আমি আসলেই বুঝতে পারিনি। কথা না বলে কল রেখে দিল রিহান। কিয়ার পর পারিহাই একমাত্র নারী যাকে কল করতে বলার পরেও তাকে কেন কল করেনি। ভিতরে ভিতরে প্রচণ্ড রাগ হচ্ছে ওর। চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে। আর এর সব কিছু গিয়ে পড়ল কিয়ার ওপর। রাতের দিকে কল করলো কিয়া। রিসিভ করতে রিহান বলল, এতটা অপরিচিত লাগছে কেন তোমায়? অপরিচিত? রিহান, আর ওকে? আমি ঠিক আছি, তবে তুমি ঠিক নেই কিয়া।
কি হলো আবার? সকালে তো সব ঠিকই ছিল। কিচ্ছু ঠিক নেই কিয়া, তুমি দূরে আসো। আমার মনে হচ্ছে তুমি বদলে গেছো। আমাদের সম্পর্কের যত্ন হারিয়ে গেছে। এমনটা হওয়ার কথা ছিল না কিয়া, এমনটা হওয়ার কথা ছিল না। ওপাশ থেকে মৃদু হেসে কিয়া বলল, তুমি কি সম্পর্কটাকে শেষ করে দিতে চাইছো? রিহান জবাব দিল না। কিয়াই বলল, আনসার মি রিহান, প্লিজ সে সামথিং। এবারও জবাব এলো না। এত সময় কিয়া শান্ত সুরে কথা বললেও এবার জ্বলে উঠল। রিহান, আনসার মি, সরাসরি বলো, ব্রেকআপ করতে চাচ্ছ? এবারও রিহান জবাব দিল না। ওপাশ থেকে কিয়ার কান্না ভেজা কণ্ঠটা বেজে উঠল। আমাকে হারিয়ে দিও না রিহান, তোমায় সত্যি খুব ভালোবাসি। কথা দিচ্ছি, একটা বছর সময় দাও আমায়, আমি কখনোই এত দূরত্ব তৈরি করব না। আই প্রমিস ইউ রিহান, আই প্রমিস ইউ, সবটা ঠিক হয়ে যাবে, সবটা, জাস্ট একটা বছর। আদিব শিক্ষিত ছেলে, তবে তেমন কাজকর্মের সাথে নেই। সে মূলত পার্থিব কিছু সৃজনের চেষ্টায় রয়েছে। বর্তমান সময়ে বিদ্যুতের সমস্যাটা একটু বেশিই যেন। দেশের আনাচে কানাচে হাহাকার। অল্প খরচে অধিক বিদ্যুৎ উৎপাদনই তার লক্ষ্য। জীবনে অনেকটা সময় এতে ব্যয় করেছে সে। এর সফলতাও ফেলে দেওয়ার মতো না। ইতিমধ্যে সে কিছু তৈরি করে ফেলেছে। সেটাই প্রকাশ পেয়েছে সংবাদপত্রে। সাধারণত নিউজ পড়া হয় না রিহানের। আদিবের বিষয়ে ইদানিং সে বেশ খোঁজখবর রাখছে। সেই জন্যই কথাটা তার কানে এসেছে। নিউজটা শেষ করে পাশে রেখে দিল সে। ফারিহাকে আগামী 1 বছরের জন্য তার চাই। এখানে যদি কোনোভাবে আদিব চলে আসে তবে সমস্যা দেখা দিবে। সেটা আরেকটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। মিনিটখানেক পর একজন নক করলেন। রিহান অন্যমনস্কভাবেই বলল, কাম। লোকটা প্রবেশ করলেও ধ্যান নেই। সে বাহিরের দিকটাই তাকিয়ে। স্যার, টিকিট বুকিং করা হয়েছে, আর রোগীর সাথে দুজনকে দেওয়া হবে। তারা সমস্ত কিছু দায়িত্বে থাকবেন। কথাটা শুনেনি রিহান। ভদ্রলোক একটু নড়ে চড়ে ডাকলেন, স্যার, আমি কি পরে আসবো? পরে আসবো? না না, কি বলছিলেন? পুনরায় কথাগুলো বলল সে। রিহান সবটা শুনে টিকিট সহ কাগজপত্র পরখ করে নিল। সব ঠিক আছে। আগামী সপ্তাহেই তো ফ্লাইট? জি স্যার, আপনি এখন আসতে পারেন। ওকে স্যার, থ্যাংক ইউ। ফারিহাকে কল করে বিষয়টা জানানো হলো। মেয়েটির নীরব কৃতজ্ঞতা বুঝেছে রিহান। তবুও ওর ভিতরটা অশান্ত। একটা বছর কিভাবে সামাল দিবে এটাই ভেবে চলেছে। বিকেলের দিকে কফি শপে দেখা করলো ওরা। ফারিহার মন আজ ফুরফুরে। রিহানের সাথে কিছুটা সহজ হয়েছে বোধহয়। আপনাকে ধন্যবাদ রিহান স্যার। রিহান নিরুত্তর। এতে কিছুটা বিভ্রান্তর মধ্যে পড়ে গেল ফারিহা। খানিক বাদে রিহান বলল, লিসেন ফারিহা, আমি তোমাকে বড় ভরসা করে চলেছি। তুমি জানো আমার পরিস্থিতিটা কতটা জটিল। এমন কিছু যেন না হয় যাতে করে আমার মম ড্যাড আমার উপর ক্ষিপ্ত হয়ে যায়। আমি এই একটা বছর সব কিছু লুকাতে চাই। আমি ঠিক বুঝতে পারিনি। সরাসরি বলছি, আদিব ছেলেটা সম্ভবত তোমাকে পছন্দ করে। সে করতেই পারে। তবে মনে রাখবে, আগামী 1 বছর তুমি আমাকে সময় দিচ্ছ। জগতের সমস্ত ভাবনা থেকে দূরে থাকতে হবে তোমায়। আদিবের ব্যাপারটা শুনে আনমনা হয়ে উঠল মেয়েটি। তার কখনো এমনটা মনে হয়নি। বরং মনে হয়েছে আদিব তাকে স্নেহের চোখেই দেখে। ফারিহা? জি। চমকে উঠল করল মেয়েটি। রিহান কিছুটা বিরক্তির সাথে ভীষণ চিন্তিত। আমার বিষয়টা তুমি মাথায় রেখো। আমি টেনশনে আছি। আমার দিক থেকে কোনো সমস্যা হবে না রিহান স্যার। গুড। দুজনেই কফি শেষ করলো। ফারিহাকে ড্রপ করার কথা থাকলেও কি আর ফোন কলের জন্য আর সেটা হলো না। রিহান তৎক্ষণাৎ অন্য কোথাও চলে যায়। যাওয়ার পূর্বে শুধু বলল, বাসায় পৌঁছে কল করো। চোখের সামনে নিজ প্রিয়তমা দাঁড়িয়ে। রিহানের পা চলল না যেন। কিয়া ছুটে এসে জড়িয়ে ধরল রিহানকে। সারপ্রাইজ। উত্তেজনায় কথাই বলতে পারছে না রিহান। সে শুধু কিয়াকে শক্ত হাতে আলিঙ্গন করলো। অবিশ্বাস্য, তুমি সত্যি চলে এসেছো কিয়া? এর পূর্ব একবার দেশে ফিরেছিলে কিয়া। সে কথা জানার পরও চুপ থেকেছিল রিহান। আজ কেন যেন অভিযোগ করতে তার ইচ্ছে হলো না। ভালোবাসার কাছে হেরে গেলেও সমস্ত বল। ক্লান্ত আছো নিশ্চয়ই। বলো কোথায় যাবে? যেখানে নিয়ে যাবে। উত্তরটা রিহানের পছন্দের। মেয়েটি কখনোই দাবি রাখে না, সর্বদা তার উপরে ভরসা করে চলে। বিকেলের শেষ প্রহর বিদায় ওকে নিয়ে শান্ত একটা জায়গায় নিয়ে এলো রিহান। চারপাশটা বিশাল শীতল, সেই সাথে পাখির কলতান। এমন জায়গা কিয়াও রিহান উভয় পছন্দ করে। রিহানের শক্ত হাতটা মুঠোয় নিয়ে চুমু খেলো কিয়া। তার চোখটা হঠাৎই ছলছল করে উঠল। রিহান কিছু বোঝার পূর্বে বুকের কাজটায় মাথা এলিয়ে দিল। তোমায় কষ্ট দিয়েছি রিহান, বিশ্বাস করো। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়। জানি বোকা, এই সময়টা এভাবে চোখের জল ফেলবে। আমার ভালো লাগছে না। ইচ্ছে করছে সব ছেড়ে চলে আসি। আসো কিয়া, সব ছেড়ে দিয়ে চলে আসো। আমি তোমাকে রানী করে রাখবো। বড় ভালোবাসি তোমাকে।
আসবো, শুধু একটু সময় দাও। রিহান আর কিছু বলল না, তার ভিতরটাই উষ্ণতা ছড়িয়ে আছে। সেটা গিয়ে পড়ল গিয়ে তুলতুলে অদরে। দুটি অতৃপ্ত হৃদয় কত শত দিন পর নিজেদেরকে কাছে পেল। পুনরায় অসুস্থ হয়ে পড়েছেন ফাহিমা, তাকে হসপিটালে আনা হয়েছে। দেওয়ালে গ্যাস দিয়ে দাঁড়িয়ে আছে ফারিহা, একটু দূরে বসে আছে আদিব। মেয়েটির জন্য ওর মায়া হচ্ছে, কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। খানিক বাদে ডাক্তার চেক আপ করে বললেন 1 ঘন্টা পর ডিসচার্জ দিয়ে দেবেন। ক্লান্ত দেহ ফারিহার, সে মেঝেতে বসে পড়ল। আদিব ছুটে এসেছে। এখানে কেন বসলে? উঠো, চেয়ারে গিয়ে বসো। ফারিহার বাহু টেনে উঠিয়ে নিল আদিব, বসিয়ে দিল চেয়ারে। ভীষণ কান্নায় মেয়েটার বুকটা আনসান করছে। হসপিটাল বিদায় কাঁদতেও পারছে না। আদিব বরসার হাতটা মাথায় রাখলো। চিন্তা করো না। চিন্তা না করে কিভাবে থাকবো আদিব ভাই? পৃথিবীর সব থেকে দুঃখের চিকিৎসার অভাবে আপনজন হারানো। এই কথাটা আসলে বুঝতে পারে আদিব। নিজ পিতাকে হারিয়েছে খুব ছোট সময়ে। সেই সময় ছোট্ট একটা বাড়ি ছিল, যা এখন 3 তলায় রূপ নিয়েছে। পুরোটাই তার মায়ের পরিশ্রমে। ভদ্রমহিলা জীবনে বড় পরিশ্রম করেছেন। ফারিহা চোখ বন্ধ করে বলল, রিহান স্যারকে কল করতে হবে। আমার মাকে আমি হারাতে দিব না, কিছুতেই না। তৎক্ষণাতে কল করলো ফারিহা। রিহান তখন কিয়ার সাথে ডিনারে ব্যস্ত, সুন্দর কিছু মুহূর্ত কাটাচ্ছে। সে কল রিসিভ করার প্রয়াস করছে না বিদায় ফারিহা টেক্সট পাঠালো। রিহান ফোনের দিকে তাকিয়ে দেখলো ফারিহার মেসেজ। কিয়া 1 চামচ খাবার এগিয়ে দিয়েছে। রিহান একটু হাসির চেষ্টা করে বলল, 1 মিনিট। কল রিসিভ করলো সে। ফারিহার ভাঙা কণ্ঠ, রিহান স্যার আর কত সময় লাগবে বলতে পারেন? আগামী সপ্তাহটা কেন আসছে না এখনও? ফারিহার কণ্ঠটা কেমন যেন। রিহান একটু বিস্মিত হলো। এভাবে কেন বলছো? আমার মা হসপিটালে রিহান স্যার, আমার মা হসপিটালে। চোখের সামনে ধুকে ধুকে মরে যাচ্ছে। আমি কিছু করতে পারছি না, কিচ্ছু না। ওপার থেকে কান্নার শব্দটি রিহানের গলায় এসে আটকে গেল। সে কল কেটে দেয়। কি হলো রিহান? মুখটা এমন দেখাচ্ছে কেন তোমার? আমাকে যেতে হবে কিয়া, পরে কল করে জানাবো। রিহান টিস্যুতে মুখ মুছেই চলে গেল। কিয়ার প্লেটের খাবার এখনো শেষ হয়নি। তার দুচোখ কেমন করে উঠল। তবে কি সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছে তার প্রিয় পুরুষটি? পৃথিবীতে অনেক সত্য রয়েছে। এই সত্যের মধ্যে একটি হলো টাকার জন্য নির্ভরতা। সত্যিকার অর্থে টাকার জন্যই তো রিহানের সাথে ফারিহার সম্পর্কটা। দুজন দুজনার প্রয়োজন মেটাচ্ছে। ফারিহার মাকে ডিসচার্জ দেওয়া হলো, তাকে বাড়ি নেওয়ার সমস্ত ব্যবস্থাই করা হচ্ছে। এরই মধ্যে রিহান এসে উপস্থিত হয়েছে। শরীরে ক্লান্তি দৃশ্যমান। ফারিহা ওর দিকে তাকালো না। সে নিজ থেকেই প্রশ্ন করল, পেশেন্টের অবস্থা কেমন? ফারিহা উত্তর দিচ্ছে না। একটু দূরে বসেছিল আদিব। সে জবাব দিল, ট্রিটমেন্ট করা হয়েছে। খালার নানান সমস্যা, শরীরের ভিতর কিছুই ঠিক নেই। অনিচ্ছা থাকা সত্ত্বেও ফারিহার সামনেই পুনরায় কথাগুলো বলল আদিব। রিহানকে জবাব দিতে দেখা গেল না। আদিবও অবশ্য কিছু মনে করেনি। সে একটা দীর্ঘশ্বাস ফেলল শুধু। এদিকে রিহান ডাক্তারের সাথেই কথা বলতে গিয়েছে। ফারিহাকে কেমন যেন দেখাচ্ছে। মায়ের চিন্তায় সে পাগল প্রায়। ফারিহা, খালাকে ডিসচার্জ দেওয়া হয়ে গেছে। ফারিহা নিরুত্তর। আসলে সে শুনতে পাচ্ছে না। তার চোখ দুটি মায়ের জন্য চিন্তা, যে মা তার একমাত্র দুনিয়া। ফারিহা, শরীরে ঈশ্বর ঝাঁকুনি দিল আদিব। এতে কিছুটা ধ্যান ফিরে পেল মেয়েটি। শুকিয়ে যাওয়া মুখ, কঠোরাগত চোখ, সব কেমন যেন বুকে এসে লাগলো। আদিব আদরে হাতে মাথায় স্পর্শ করলো। উঠো, এভাবে বসে থেকে সময় নষ্ট হচ্ছে। সমাপ্তিতে নিজেই উঠিয়ে নিল আদিব। পাতলা গড়নের মেয়েটি যেন আরও বেশি রোগা হয়ে গেছে। আদিব পূর্ণ নজরে তাকালো একবার। আয়নায় কি দেখো নিজেকে? কতটা পরিবর্তন হয়ে গেছ। সৌন্দর্য নষ্ট হচ্ছে। এভাবে চলবে কি করে? ফারিহা কিছুই বলল না। আদিব বেশ কিছু উপদেশ দিল। পাশেই ছিল রিহান। প্রতিটি কথা তার কানে প্রবেশ করলো। রিহানকে পাশ কাটিয়ে বিল দিতে গেল ফারিহা। রিহান একটু অবাক হয়ে বলল, আমি দিচ্ছিলাম তো। মেয়েটি তখনও কিছুই বলল না। ক্ষণে ক্ষণে বিস্মিত হচ্ছে রিহান। বিল মিটিয়ে দিয়ে ফারিহা বলল, আপনার দেওয়ার টাকাগুলোর মধ্যে এখনও বেশ কিছু টাকা রয়েছে রিহান স্যার। আপনাকে ফোন করেছি টাকার জন্য নয়, আমার মায়ের অবস্থা দেখানোর জন্য। রিহান বোধহয় লজ্জিত বোধ করলো। যদিও এত শত ভাবেনি সে, কিংবা ফারিহার সাথে তার টাকার সম্পর্ক। তবু একটা দায়িত্ব কাজ করছে তার। রিহান বাক্য না বাড়িয়ে ডাক্তারের সাথে পুনরায় আলোচনায় বসলো। এই সময়টায় ফারিহা চুপ করে বসে আছে। তার দেহটা কেমন নিস্তেজ হয়ে পড়েছে। ফাহিমাকে বাসায় পাঠানো হয়েছে। রিহানও চলে গিয়েছে। শুধু রয়েছে ফারিহা। সে ওষুধ কেনার জন্য ফার্মেসিতে এসেছিল। এরই মধ্যে সুন্দরী এক মেয়ে তার সামনে এসে দাঁড়ালো। পরনের পোশাকে বলে দিচ্ছে মেয়েটা বিলাসিতা কতটা পছন্দ করে। তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। অমন সময় সুন্দরী যুবতীর ডাক পেল, ফারিহা আফরোজ।
নিজের নামটি শুনতে পেয়ে অবাকই হলো সে। যুবতী এগিয়ে এলো, তাকে অবলোকন করলো বোধহয়। তোমাকেই বলছি। জি। আশেপাশে মানুষ আসছে বিদায় একটু দূরে এলো ওরা। ফারিহা তার ক্লান্ত কণ্ঠে বলল, আপনি কি আমাকে চিনেন? মেয়েটি হাসল, যে হাসিতে শত পুরুষ ঘায়েল হতে পারে। চিনি বলেই তো ডেকেছি। ফারিহা কথা বলল না, সে কিছুই যেন বুঝতে পারছে না। আমি কিয়া, রিহানের গার্লফ্রেন্ড। এবার যেন ধ্যানে ফিরে পেল ফারিহা। রিহান তাকে শুরুতেই কিয়ার ছবি দেখিয়েছিল। দুশ্চিন্তায় সব ভুলে বসেছে। জি। অল্প এতেই কথা বলবো। তোমার মা সম্ভবত অসুস্থ। হ্যাঁ, তাকে ডিসচার্জ দেওয়া হয়েছে। দেখেছি। আচ্ছা, চা কফি কিছু নাও। এসবের প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে শুরু করছি। রিহানের সাথে তোমার একটা ডিল হয়েছে, রাইট? হ্যাঁ। সে ডিল অনুযায়ী 1 বছর তোমরা একসাথে থাকবে, অর্থাৎ রিহানকে সঙ্গ দিবে তুমি। ফারিহা মৌন রইল। কিয়া হেসে বলল, তুমি কি অন্যমনস্ক আছো? না, শুনছি, আপনি বলুন। আচ্ছা দেখো, 1 বছর একে অপরের সঙ্গে থাকা মানে অনেকটা বিশাল ব্যাপার। বাট তোমাদের সম্পর্কটা কিন্তু চুক্তির, আবার প্রেমে পড়ে যেও না। শেষ কথাটা বলেই হেসে উঠল কিয়া, যেন খুব মজা পেয়েছে। ফারিহা অবশ্য কথা বলছে না, সে চুপি করে রয়েছে। তুমি কি রাগ করেছ? না, রাগ করিনি। আপনার কথা বুঝতে পেরেছি। তাছাড়া রিহান স্যার আপনাকে খুব ভালোবাসে। সে কখনোই অন্য কারো প্রতি আসক্ত হবে না, যত সুন্দরই হোক না কেন। ফারিহের কথাটা পছন্দ হলো কিয়ার। তার অদর কোণে যেন সর্বদাই হাসি মাখা। তারপরও হতাশা মিশ্রিত বাক্যে বলল সে, জানি আমি আসলে কিছু সমস্যায় রয়েছি। 1 বছরের মধ্যে আই হোপ সব কিছু ঠিক করে দিব। এর জন্যই রিহানের এত প্রেশার যাচ্ছে। তার পরপরই ঘড়ির দিকে তাকালো কিয়া। সে দেখলো রাত প্রায় 12টা। তোমার লেট করে দিলাম, সমস্যা নেই। আমি তাহলে আসছি। তোমাকে ড্রপ করে দেই? একাই যেতে পারবো। আপনাকে ধন্যবাদ। ফারিহা চলে গেল। কিয়া সেদিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। ফারিহা সুন্দরী হলেও ভদ্রগোছের মেয়ে। নিজের অভিজ্ঞতা থেকে এইটুকু নিশ্চিত মেয়েটি লোভী নয়, নেহাতি পরিস্থিতির শিকার। কে একটু রাগ করেছে, সেটা বুঝতে পারল রিহান। সে বলল, সরি, তোমাকে সময় দিতে পারলাম না। কিয়া এ বিষয়ে আর কিছু বলল না। রিহান জবাবের অপেক্ষা না করে পুনরায় বলল, তুমি শুনছো? রেগে আসো? না, রাগ করিনি। তবে কোথায় গিয়েছিলে তুমি? হসপিটালে। সেখানে কেন? ফারিহার মা অসুস্থ, তাই যেতে হলো। রিহান মিথ্যে না বলায় কিয়া খুশি হয়েছে। ছেলেটা তাকে বড় বেশি ভালোবাসে। কিয়া কেন, পৃথিবীর কোনো বুদ্ধিমতী নারী রিহানের মতো পুরুষকে হারাতে চাইবে না। কিয়ার ভিতর থেকে খুব খারাপ লাগা কাজ করছে। বেশ কিছু মাস ধরে দুজনের সম্পর্ক কেমন যেন হয়ে গেল, অথচ শুরুর দিকে কতটা সুখী ছিল তারা। কিয়া, শুনছো আমার কথা? কিছু হয়েছে? হুম। তাহলে? তোমার থেকে দূরে থাকতে ইচ্ছে করছে না রিহান, সেজন্যই তো বললাম জবটা ছেড়ে দিতে। তুমি তো শুনলে না, আমি ক্ষতিপূরণ দিতেও তো প্রস্তুত। ক্রিয়া, আর তো কিছু সময় কেটে যাবে রিহান, কি দরকার কথার খেলাপ করার? এমনিতেও আমরা কানাডায় সেটেল হতে পারবো না। আন্টি আঙ্কেল নিশ্চয়ই দেশ ছাড়বেন না। রিহান চুপ করে রইল। কিয়ার কণ্ঠটা তেজহীন হয়ে আছে। রিহান, আমাকে কখনো ভুল বুঝবে না তো? এমন কেন বলছো? জানি না, আমার হুট করে খারাপ লাগা কাজ করছে। তুমি ঠিক আছো তো? দুজনেই আবারও চুপ হয়ে যায়। একে অপরের এক একটা নিঃশ্বাস যেন শুনতে পাচ্ছে তারা। ঘড়ির কাঁটা প্রায় শেষ প্রহরে এসে ঠেকেছে। ঘুমাও রিহান, ঘুমাও। রাত পেরিয়ে যাচ্ছে। তোমাকে মিস করছি। এতটা কাছে থেকেও আমরা কতটা দূরে আছি কিয়া। সকালের নাস্তাটা একসাথে করবে প্লিজ? রিহান যেন এমনটাই চাইছিল। তার ভিতরটা তপ্ত হয়ে আছে। কিয়ার দেওয়া অফারটা লোপে নিল সে। তারপরই বলল, তৈরি থেকো, শহরের বেস্ট জায়গায় নিয়ে যাব তোমাকে। এদিকে ঘুমহীন ফারিহা। আকাশে বিশাল এক চাঁদ। হালকা শীতল বাতাসে উঠছে তার চুল। রূপার থালার মতো চারটা যেন এক সিলতে সুখ। অথচ ফারিহা দুচোখে নোনা জল, যে স্রোতে ভেসে যাচ্ছে চারপাশ। নিজ জীবন নিয়ে বড় আফসোস হচ্ছে তার। কেন এমন হলো তার জীবনটা? এইটুকু বয়সে এত দায়িত্ব কেন তার মস্তিষ্ক জোড়ে? আজানের কিছু পূর্বে আদিবকে বাহিরে দেখা গেল। ছেলেটা সমস্ত রাতই নির্ঘুম ছিল। ফারিহার চোখ মুছেই ডাকলো, আদিব ভাইয়া। ঘুমুট পরিবেশে সে ডাক যেন আদিবের সমস্ত শরীরে দোলা দিয়ে গেল। সে চট করে ঘুরে তাকালো। দরজা খুলে বেরিয়ে এলো মেয়েটি। মাথায় তার ঘুমটা টানা। ঘুমাওনি? না। একটা সাহায্য করবেন প্লিজ? সাহায্য? হ্যাঁ বলো। আমাকে একটু লেকের পাড়ে নিয়ে যাবেন? কি, কেন? কিছুই জিজ্ঞেস করলো না আদিব। আকাশ কিছুটা সাদা হতে শুরু করেছে। মিহি বাতাসে চলছে তারা। ফারিহার ঘোমটা টানা মুখ যেন বুকের ভিতরটা শীতল করে তুলেছে। এ যে মেয়েটির প্রতি তার ভালো লাগা, ভালোবাসার এক অনুভূতি।
কখনো কি রূপ নিবে দারুণ কোনো সম্পর্কে? সকালের মৃদুমন্দ হাওয়ায় নড়ছে পারিহার কেশ। সেদিকে অনিমেষ তাকিয়ে আছে আদিব। মেয়েটা যখন প্রথমবার তাদের বাড়িতে এলো তখন থেকে কেমন একটা ভালো লাগা কাজ করত। কি, কেন, কিভাবে হলো জানা নেই, শুধু মনের ভিতর জাগলো অন্যরকম ভালো লাগা, ভালোবাসা। সকালটা আর একটু দ্বিগুণ হতেই পারিয়া উঠে পড়ল, মাথার গোমটা ফেলে দিয়ে বলল, ফিরে যাই চলুন। আদিব বিনা বাক্যে পথ আগাল। ওদের মাঝে দূরত্ব অনেকটা। পারিয়া কিছু ভাবছে কিনা বোঝা যাচ্ছে না, তবে আদিব ভাবছে এক সুন্দর সংসারের কথা। মোড়ের কাছ থেকে চা নিয়ে নিল আদিব। ধন্যবাদ না জানিয়ে মৃদু হাসল পারিহা। চা কাপে চুমুক দিয়ে বলল, জীবন কত সুন্দর, কতটা রঙিন। হঠাৎ কেন এমনটা বলল বুঝতে পারল না আদিব। তবে সে রইল ও সাহনে বুঝতে পারছে পারিহা, তবে মুখে কিছুই বলছে না। চা শেষ করে পাশে ওয়ান টাইম কাপটা ফেলে দিল। বাড়ি ফিরে এসে দেখলো বেশ ভিড় জমেছে। পারিহার বুকের ভিতর কেমন করে উঠল। সে ছুটে ঘরের ভিতর এলো। ফাহিমা ঠিক আছেন দেখে বুক ভরে শ্বাস নিল। মায়ের পায়ের কাছে বসেই ডাকলো, মা, মা গো। ফাহিমা দৃঢ় হাতে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। মা, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? ফাহিমা কথা বললেন না, ওনার ভিতরটা জ্বলে যাচ্ছে। প্রথমত অসুস্থতা, দ্বিতীয়ত মেয়েটির করুণ অবস্থা, সব কিছু মিলিয়ে অসহ্য আন্দোলন চলছে ওনার হৃদয়ে। পারিহা, পেশেন্টকে নিয়ে আসো। হঠাৎ কণ্ঠ পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল পারিহার দেহে। দরজার কাছে দাঁড়িয়ে রিহান। ও উঠে দাঁড়ালো। রিহান স্যার, আজ বিকেলে ওনার ফ্লাইট। সব কেমন দ্রুত ঘটে গেল। পারিহা কিছু বলতে চাইল, সেটা বুঝতে পারল রিহান। ফোন সুইচ অফ করে রেখেছ? রাত থেকে কল করছি, খোঁজ নেই, তাই একেবারে চলে এসেছি। এতক্ষণে ভিড়ের কারণ বুঝতে পারল পারিহা। রিহান এত সময় মর্জিনার বাসায় অবস্থান করছিল। দ্রুত আসো, সময় নেই। পারিহা সম্মতি জানালো। ফাহিমাকে তৈরি করে প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিল। এসবেই সাহায্য করলেন মর্জিনা। পুরো সময় জোরে যদি কেউ নীরব থেকে থাকে তাহলে সে হচ্ছে আদিব। অদূরে বুকে হাত গুজে দাঁড়ানো পুরুষটি। তার মুখ খুশরি কঠিন দেখাচ্ছে। এসবে যে সে খুশি হতে পারছে না তা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। পারিহা গাড়িতে ওঠার পূর্বে বলল, খালা দোয়া করবেন। সব ঠিক হয়ে যাবে মা, টেনশন করিস না। ফাহিমা নিজের খেয়াল রাখবে। দোয়া করবেন আপা, সব সময়। বিদায় বেলা এসে মর্জিনা কেঁদে ফেললেন। ওনাদের সম্পর্ক কতটা গভীর তা চোখের জলে প্রমাণ হলো। গাড়ি ছাড়ার আগ মুহূর্তে আদিব বলল, ফিরবে তো পারিহা? এ প্রশ্নের জবাব মিলল না। পারিহা আদিবের দিকে চেয়ে রইল। ছেলেটা দুচোখের যন্ত্রণা, বুকের ভিতর হাহাকার সব কেমন স্পষ্ট দেখতে পাচ্ছে পারিহা। অথচ সে নির্বিকার। মাত্র 2 ঘন্টার মধ্যে সমস্ত শপিং শেষ করলো পারিহা। মায়ের জন্য প্রয়োজনীয় সকল কিছু কেনা হলো। চিকিৎসাটা দীর্ঘমেয়াদী, 3 মাস কিংবা আরও বেশি সময় লাগতে পারে। পারিহার বুকের ভিতর কেমন করছে। সে ফাহিমাকে শক্ত করে জড়িয়ে ধরল। মা, নিজের খেয়াল রেখো। তোমার সাথে যেতে পারবো না আমি। তুই নিজের যত্ন নিস মা। আর কল করিস সময় করে, দেখে শুনে চলবি। ঠিক তারপরে রিহানের দিকে চাইলেন তিনি। আল্লাহ ছেলেটার ভালো করুক, তুই কিন্তু নিজের যত্ন নিস। নিব মা। মা মেয়ে দুজনেই কথা হারিয়ে ফেলল। অথচ বুকের ভিতর কত কথাই না জমে আছে। কিছু সময় মৌনতায় গত হলেও খানিক বাদে মা মেয়ে জ্বরে কেঁদে উঠল। সব কেমন যেন আলোর গতিতে হয়ে গেছে। ফারিহার মা সিঙ্গাপুরে পৌঁছে গেছেন। মেয়েটি কেমন নিস্তেজ হয়ে আছে। সারা রাত এয়ারপোর্টে বসেছিল। ওর থেকে একটু দূরে বসে আছে রিহান। মশার ভনভন আওয়াজে মাথা নষ্ট হওয়ার অবস্থা। এরই মধ্যে রুনা কল করলেন। কি যেন আয়োজন করবেন, সেই জন্য পারিহাকে সাথে নিয়ে আসতে বললেন। রিহান দ্বিগুণ নিঃশ্বাস ফেললেন। পারিহা, সকাল হয়ে গেছে, এখন তো ফিরে চলো। মেয়েটি নড়ল না। ওর হৃদয়ে কত ব্যথা কেমন করে জানবে এই পুরুষটি। পারিহা, এবার এপাশ ফিরল পারিহা। তার দুচোখ কেমন অন্ধকার। রিহান স্যার, আমি সত্যি এতিম হয়ে গেলাম। মাকে ছাড়া আমি কখনোই থাকিনি, কখনোই না। ও জ্বরে কান্নার শব্দে চারপাশের মানুষ ঘুরে তাকালো। রিহান একটু অপ্রস্তুত বোধ করছে। তার শক্ত বিশাল হাত মেয়েটির মাথায় স্পর্শ করালো। কিচ্ছু হয়নি, আসো, বাড়ি যেতে হবে। রাস্তা জুড়ে মেয়েটি কোনো কথাই বলল না। রিহানও ডাকলো না, তবে কিছু সময় পর পর তাকিয়ে দেখছিল। ওরা যখন বাড়ি পৌঁছালো তখন সূর্য মুখ তুলে তাকিয়েছে। মৃদুর উদ্দেশ্যে শুয়ে যাচ্ছে রিহানদের বিশাল অট্টালিকার প্রাচীর। সেদিকে তাকিয়ে পারিহার মন খারাপ হলো। মনে পড়ে গেল মায়ের সাথে তার ছোট্ট সংসার। আরও মনে পড়ল বাবার স্নেহ। ওর বুক ভেঙে কান্না আসতে চাই। রিহান তাকে দৃঢ় কণ্ঠে ডেকে নেয়। এ কি, মেয়ের চোখ মুখ এমন কেন দেখাচ্ছে? পারিহার দিকে এগিয়ে এলেন রুনা। ভদ্রমহিলা চট করে ওর মন খারাপ ধরে ফেলেছেন। কি হয়েছে মা?
ফারিহাকে নিরুত্তর দেখে রিহান নিজ থেকেই বলল, খাবার খায় না ঠিক মতো, অ্যাডমিশনের প্রেশার নিচ্ছে, সব মিলিয়ে অর্ধেক অসুস্থ হয়ে আছে। হায় আল্লাহ! রুনার আতকে ওঠা গলা। তিনি প্রায় জাপটেই ধরলেন ফারিহাকে। ওর হৃদয় কেমন করে যেন উঠল। রুনার শরীর থেকে আসা মামা গন্ধটা মস্তিষ্কে ভীষণ প্রভাব ফেলল। থমথমে কণ্ঠে কেঁদে উঠল, পাগল মেয়ে, এতটা অযত্ন অবহেলা কেন? নিজের শরীর দেখেছ? এখন থেকে আর কোনো অজুহাত নয়, তুমি আমার কাছেই থাকবে। তোমার হোস্টেল রিহান কথা বলে নিবে। না আন্টি, এটা হয় না। কেন হয় না? তুমি এবারের হবু বউ। তাহলে? ফারিহা চুপ করেই রইল। রিহান কি বলবে বুঝতে পারছে না। রুনাই বললেন, রিহান ও সমস্ত জিনিস আনার ব্যবস্থা করবে। জি মম। আন্টি, এটা করার দরকার নেই। কোনো কথা নয়, তুমি বসো। রুনা চলে যেতেই ফারিহা বলল, রিহান স্যার, আমি এখানে থাকতে চাই না। রিহান কিছুই বলল না। ফারিহা পুনরায় বলল, আন্টিকেও বোঝাবেন প্লিজ। এবারও জবাব মিলল না। রিহান নিজের ঘরে চলে আসে। তার খুব একটা ভালো লাগছে না। ফারিহার সাথে সম্পর্কটা যত কম আগাবে ভবিষ্যতের জন্য ততই মঙ্গল। কিন্তু রুনাকে এ বিষয়ে বলেও কি লাভ হবে? আর বলবেই বা কি? পরিস্থিতি এমন যে এক পা আগাতে গেলে দু পা পিছিয়ে যেতে হবে। বেশ কিছু সময় পর রিহানের দরজায় নক পড়ল। কে? আমি। ফারিহার কণ্ঠ পেয়ে দরজা খুলে দিল রিহান। মেয়েটির চোখ মুখ দেখে কিছু বোঝা যাচ্ছে না। কিছু হয়েছে? আন্টি নাস্তার জন্য ডাকতে পাঠালো। ও, ভিতরে এসে বসো, আমি ফ্রেশ হয়ে আসি। রুমে প্রবেশ করতে কেমন একটা সমীকরণ অনুভূত হলো ফারিহার। রিহানের ঘরে এর আগেও আসা হয়েছে। সে এক পলক দেখে নজর নত করে রইল। রিহান ফ্রেশ হয়ে এসে বলল, মমকে বলে লাভ হবে না, এখানে থাকতে পারো, কথা দিচ্ছি কোনো প্রবলেম হবে না। সকাল সকাল ফারিহাকে দেখতে পেয়ে আদিব যেন নিঃশ্বাস ফিরে পেল। ও ছুটে এসে বলল, ফারিহা, কল ধরছিলে না কেন? মেয়েটি নত মুখে ঘরে প্রবেশ করল। ওর পিছন পিছন এলো আদিবও। এই, উত্তর দাও। ফারিহা এবারও চুপ করে রইল। তারপরে জিনিসপত্র গোছাতে লাগলো। আদিব অবাক হয়েই দেখছে। ফারিহা? উভয় না পেয়ে মেয়েটির বাহুতে স্পর্শ করলো আদিব। ফারিহা পূর্ণ নজরে চাইল। দেখলো আদিবের দুচোখের আকাঙ্ক্ষা, অথচ নিজের ভিতর থেকে ভালোবাসা খুঁজে পেল না। যা পেল তা কেবল উত্তপ্ত দীর্ঘশ্বাস। তুমি কোথাও যাচ্ছ? চলে যাচ্ছি আদিব ভাই। এভাবে? এটা কেন করছো? প্রয়োজন পড়ে গেল। ফারিহা, তাকাও আমার দিকে। মেয়েটিকে নিজের দিকে ঘুরালো আদিব। ফারিহা একটু হাসার চেষ্টা করে বলল, আদিব ভাইয়া, আপনাকে আমি ভীষণ শ্রদ্ধা করি, তবে এই শ্রদ্ধার সম্পর্কের সাথে অন্য কোনো সম্পর্ক মিলাতে পারি না। সহজ সরল স্বীকারোক্তি পেয়ে আদিব থম মেরে গেল। ফারিহা বিশেষ কিছু নিল না। প্রয়োজনীয় কিছু কাগজপত্র নিয়ে বলল, আপনার মনের ভিতর আমার জন্য কোনো অনুভূতি থেকে থাকলে আমায় মাফ করবেন। আমি সে অনুভূতির যোগ্য নই। তারপরে বেরিয়ে পড়ল মেয়েটি। যাওয়ার পূর্বে অবশ্য মর্জিনার সাথে দেখা করে গেছে। আদিব চেয়েই রইল। দেখতে পেল তার আরাধ্য নারী অন্য এক পুরুষের দিকে এগিয়ে চলেছে, যে পুরুষটির নাম রিহান জোয়ারদার মাহাদি। মানুষ প্রয়োজনের জন্য সম্পর্ক তৈরি করে থাকে। রিহানের পরিবারের সাথে ফারিহার সম্পর্কটা তেমনই। কি এক যন্ত্রণা বুকের ভিতর লালন করছে মেয়েটি। অথচ এই জীবনে এমন কিছুই সে কি চেয়েছিল? না। রিহান ফুরফুরে মেজাজে। তার ব্যক্তিগত খারাপ লাগা নেই। তার কাছে এখন সবটাই রয়েছে। কিয়া বিদেশে ফিরে গেলেও নিয়ম করে কল করে। রিহানের অপেক্ষা করতে খারাপ লাগে না। তবে বাবা মাকে মিথ্যে বলার জন্য ভিতরে ভিতরে অপরাধ বোধ জাগে। কিন্তু সে তো নিরুপায় নয়। আর কোনো অপশান কি তার কাছে আছে? সে ভেবে পায় না। ফারিহা মাথা ব্যথা নিয়ে চোখ বন্ধ করে আছে। মায়ের কথা মনে পড়ল তার। রিহান স্যার, মাকে কল করা যাবে? এখন তো ওনার চেক আপ চলার কথা, লাঞ্চের পর করো। ফারিহা চুপ করে রইল। এই দুনিয়ায় ওর কাছে কেবল মা, আর কেউ তো নয়। মানুষটার জন্য নিজের সবটুকু উজাড় করে দিচ্ছে। তবুও সেই রক্ষা যদি না হয়। হঠাৎ এই ধরনের চিন্তা করে মেয়েটির শরীর শিউরে উঠল। চোখে নেমে এলো জল। নরম তুলতুলি বিছানা, বিশাল গড়, জিনিসপত্রের কোনো খামতি নেই। অথচ ভিতরে ভালো লাগা কাজ করছে না। এরকম একটা ঘর সকল নারীরই কাম্য করে থাকে। তবুও কেন যেন শান্তি মিলছে না ফারিহার অন্তরে। সে জানে এই ঘর দুদিনের, মরিচিকার মতো। এখানে তার সংসার বাড়ি দিয়ে তৈরি, যা একটুখানি বাতাসে মিলিয়ে যাবে। চিরস্থায়ী জিনিস ব্যতীত কোনো কিছুতে তার খুব একটা ঝোঁক নেই। মেয়েটি আরাম করেই বসলো। রুমে একটা পড়ার টেবিলও রয়েছে, সেখানে এক গাদা বই। দুদিন বাদেই ফারিহার অ্যাডমিশন। তার খুব ইচ্ছে করছে পাবলিকে পড়ার। যদিও রিহান বলেছিল নামজাদা প্রাইভেট ভার্সিটিতে অ্যাডমিট করিয়ে দিবে, কিন্তু ফারিহা চায়নি। লাখ লাখ টাকা খরচের দরকার নেই। সে এত বেশি ঋণী হতে চায় না। এমনিতেও রিহান তাদের অনেক টাকা দিচ্ছে। মেয়েটি মনে মনে ভেবে নিল, যদি কখনো সামর্থ্য আসে
রিহানের সবটুকু টাকা সে ফিরিয়ে দিবে। যদিও বিনিময় প্রথা মেনেছে, তারা তবুও টাকাগুলো ফিরিয়ে দিবে ফারিহা। ফারিহা, ফারিহা, রুনার কণ্ঠে উঠে দাঁড়ালো ফারিহা। ভদ্রমহিলা এক হাত ভর্তি জিনিসপত্র নিয়ে এসেছেন। এগুলো কাবাডে রেখে দাও। এত সব কিছু প্রয়োজন আছে না? 2 দিন পর তো নিয়মিত ভার্সিটি যাওয়া আসা করবে, তবুও এত সব? কোনো কথা নয়, এসব রেখে খেতে আসো, লাঞ্চের সময় পেরিয়ে যাচ্ছে। ফারিহার কিছুই বলল না কিংবা সুযোগ পেল না। প্যাকেটগুলো কাবাডে রেখে ডাইনিংয়ে এলো। সেখানে আগে থেকে উপস্থিত ছিল রিহান। ফারিহাকে দেখেই হাসলো, ইশারায় পাশের সিটে বসতে বলল। ছেলের এই আচরণ দেখে খুশি হলেন রুনা। অথচ তিনি জানেন না এই নরনারী একে অপরের প্রতি যত ভালোবাসা দেখায় তার সবটুকুই ধোয়ার মতো, যা ক্ষণিক বাদে মিলিয়ে যায়। বাড়ির সহযোগী এসে খাবার রাখলো। ফারিহা নিজ থেকে বলল, আমি সার্ভ করে দিচ্ছি। রুনা বাধা দিলেন না। মেয়েটিকে তিনি মন প্রাণ দিয়ে পুত্রবধূ হিসেবেই মেনে নিয়েছেন। আপনাকে মাছ দিব? রিহান তড়িঘড়ি করে বলল, না না, আমি মাছ খাই না। কেন? ভালো লাগে না। খেয়ে দেখুন, ভালো লাগে না, রাখো এটা। ফারিহা রাখতেই যাচ্ছিল। রুনা পাশ থেকে বললেন, খেয়ে দেখ না, মেয়েটা এত করে বলছে, খেলে কি এমন হবে? মাকে খুশি করতে গিয়ে প্লেটে মাছ নিল রিহান। অথচ রুনা ভাবলেন ছেলে বুঝি প্রেমিকার কথায় মাছ তুলে নিয়েছে। ফারিহা বুঝলো তার এমনটা করা ঠিক হয়নি। সে নিচু স্বরে বলল, মাফ করবেন। রিহান আর কিছু বলল না। সে ভেবেছিল রুনার খাওয়া শেষ হলে মাছ উঠিয়ে রাখবে, কিন্তু তিনি আজ খুব ধীরে খাচ্ছেন। অথচ অন্যদিন দ্রুত খাবার খেয়ে নেন। ওর প্লেটের খাবার প্রায় শেষ, অথচ মাছ ধরিয়েও দেখেনি। রুনা বারবার ছেলের প্লেটের দিকে তাকাচ্ছেন। মায়ের চাহনি দেখে দম বন্ধ করে মাছে কামড় দিল রিহান। একটু চিবোতে মনে হলো খেতে খারাপ নয়। সে আরেক কামড় দিল, এবার ভালো লাগছে। তৃতীয় কামড়ে মনে হলো মাছ আসলেই সুস্বাদু খাবার। খুব ছোট সময়ে একবার কাটা বিঁধেছিল রিহানের, সেই থেকে মাছ খাওয়া সে ছেড়ে দিয়েছে। রুনা ছেলের মুখের অভিব্যক্তি বুঝতে পেরেই হাসলেন। তিনি উঠে যেতেই ফারিহা বলল, আন্টি চলে গেছে, মাছটা রেখে দিন। রিহান গোমট মুখে বলল, না, ভালো লাগছে, খাচ্ছি। আড়াল থেকে ছেলের কথা শুনলেন রুনা। তিনি বড়ই খুশি হয়েছেন। কতটা ভালোবাসা থাকলে এভাবে অপ্রিয় জিনিসও মানুষ গ্রহণ করে নেয়। খাওয়া দাওয়া শেষে রিহানের পেছন পেছন আসছিল ফারিহা। সেটা দেখতে পেয়ে রিহান বলল, কিছু বলবে? মায়ের সাথে কথা বলবো। রিহান টাইম দেখে বলল, আচ্ছা। তারপর সে যোগাযোগ করিয়ে দিল। ফাহিমার সাথে মোবাইল ফোন দেওয়া হয়নি, নিয়মিত চেক আপে রাখা হচ্ছে। ফোন সাথে থাকলে দিনে একাধিকবার মেয়ের সাথে কথা বলবেন, যা এই অবস্থায় একদমই ঠিক নয়। আদিব একটা শান্ত নদীর তীরে এসে বসেছে। ওর জীবনটা কেমন উলট পালট হয়ে গেল। ফারিহার প্রতি তার অনুভূতি আসলেই কি অযৌক্তিক? ও ভেবে পায় না সামনে কতটা আশা রাখবে। আদিব, আদিব। ছুটে এলো মিরাজ, ওর মুখে হাসি, হাতে লেটার। কি হয়েছে? সব ঠিক আছে তো? হারে দোস্ত, তুই তো এক ধাক্কায় উঠে গেলি। আদিব ঠিক বুঝলো না কি এমন ঘটেছে। মিরাজ হাতে থাকা লেটারটা এগিয়ে দিয়ে বলল, দেখ। সে দেখলো তার করা প্রজেক্টটা এত বড় কোম্পানির পছন্দ হয়েছে। তারা ওর সাথে চুক্তি করতে চায়। মাসিক বেতনটাও কম নয়। কয়েক লক্ষ টাকার বেতনে চাকরিটি নিশ্চয় পেলনা নয়। শত সাধনা করে ওই চাকরি পায় না মানুষ, অথচ আদিব নাকচ করে দিল। মিরাজ অবাক হয়ে বলল, তুই কি বলছিস? জবটা করব না। ভাই, এটা কি বলিস তুই? 4 লাখ টাকা বেতন, এরপর আরও বাড়বে। এটা জাস্ট বিগিনিং স্যালারি। আদিব মলিন হাসল। টাকা পয়সা এমনকি এই দুনিয়ার প্রতিও সে কোনো আগ্রহ পাচ্ছে না। মনে হচ্ছে বুকের বাঁ পাশটা শুধু খালি হয়ে গেছে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে শেষ বিকেলের মায়া। লিখেছেন ফাতেমা নৌশি। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।